আরোহীর কিছু বলার আগে লোকটা ফোন কেটে দিল। ফোন কেটে যাওয়া মাত্রই আরোহীর হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। কি হলো এটা? কি শুনলাম আমি? লোকটা কাউকে মেরে ফেলার কথা বলছিল, কিন্তু কাকে? মিসেস আরজেদকে। মিসেস আরজেদ তো অদরা, কিন্তু লোকটা অদরাকে কেন মারতে চাইবে? আর ওকে মারার কথাটা লোকটা দিশাকে ফোন করে কেন বলল? হে আল্লাহ, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এই বিষয়টা নিয়ে আমি কি দিশার সাথে একবার একটু কথা বলবো? কথা বলাটা কি ঠিক হবে? এমন সময় আরোহী দেখলো দিশা ব্যাংক থেকে বেরিয়ে ঘাড়ের দিকে আসছে। দিশাকে আসতে দেখে আরোহী নিচে পড়ে থাকা ফোনটা তুলে আগের জায়গায় রেখে দিল আর নিজে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। এদিকে দিশা গাড়িতে উঠে আরোহীর দিকে তাকিয়ে রইল। কি হলো আরোহী, তোমাকে হঠাৎ এমন দেখাচ্ছে কেন? ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি দিশা। আচ্ছা শোনো, আমাকে একটা সাহায্য করে দেবে? হ্যাঁ, অবশ্যই করব। বলো, কি করতে হবে? আমাকে একটু সামনের বাস স্টপে নামিয়ে দেবে প্লিজ। আমি ওখান থেকে বাসে চলে যাব। তুমি এখন বাসে করে কোথায় যাবে? আমার এক বান্ধবীর বাসায় যাব। ঠিক আছে, চলো। গাড়ি চলছে তো চলছে। এমন সময় আরোহী দিশাকে বলল, আচ্ছা দিশা, এ অদরাকে তোমার কেমন লাগে? মানে মেয়েটা কেমন? ভালোই, দেখতে সুন্দর, গুণে ভারী, আর সব থেকে বড় কথা আফনানকে অনেক ভালোবাসে। আর আফনানও কি? মানে আমি বলতে চাইছি যে ওদের কি লাভ ম্যারেজ নাকি? হ্যাঁ, লাভ ম্যারেজ। আর আফনানও অদরাকে খুব ভালোবাসে। জানো, নিলয় অদরা আর আফনানকে খুব পছন্দ করে। সময় সুযোগ পেলে ওদের গল্প শুরু করে দেয়। বাহ, ভালো তো। হঠাৎ দিশা বেশ গম্ভীর হয়ে বলল, একটা কথা জানো আরোহী, অদরার ভাগ্যটা খুব ভালো। কেন? এভাবে কেন বলছো? ওর সাথে আজ পর্যন্ত অনেক কিছু ঘটে গেছে, অনেক দুর্ঘটনার শিকার হয়েছে ও, কিন্তু প্রত্যেকবার কোনো না কোনোভাবে ঠিক বেঁচে যায় মেয়েটা। ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে এতদিনে ঠিক উপরে চলে যেত, কিন্তু অদরা দিব্যি বেঁচে আছে। হয়তো আল্লাহর রহমত ওর সাথেই থাকে। এই যে কথাই আছে না, রাখে আল্লাহ মারে কে। অদরার সাথে হয়তো সেই একই ঘটনা ঘটে। হতে পারে, তবে মৃত্যু তো একদিন সবারই হবে। আল্লাহ নিজেই এটা ঘোষণা করেছেন, তাই অদরাকেও মরতে হবে, আজ হোক বা কাল। কথাগুলো বলতে বলতে দিশার মুখের ভাবটাই পাল্টে গেল, যা আরোহীর চোখ এড়ালো না। দিশা মন দিয়ে গাড়ি চালাতে লাগলো, আর এদিকে আরোহী ওই অচেনা লোকটার কথাগুলো নিয়ে ভাবতে লাগলো। আরোহী, শুনতে পাচ্ছ? কোথায় হারিয়ে গেলে? দিশার ডাকে আরোহীর ঘোর ভাঙল। কিছু বলছো দিশা? হ্যাঁ, এসে গেছি আমরা। ওহ। আরোহী গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আরোহী, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, তাহলে পরে যোগাযোগ করতে পারবো। দিশার কথা শুনে আরোহী চুপ হয়ে গেল। হঠাৎই বলল, আমার তো নতুন নাম্বার দিশা, সেটা এখন মুখস্থ নেই। তুমি একটা কাজ করো, তোমার নাম্বারটা আমাকে দাও, সময় পেলে আমিই তোমাকে ফোন দিব। আরোহীর কথা শুনে দিশা একটা কার্ডের ওর দিকে ভাড়িয়ে দিয়ে বলল, এটা আমার কার্ড, এখানে আমার নাম্বার আছে, সময় পেলে অবশ্যই কল দিবে। আমি এবার আসি, তুমি ভালো থেকো। তুমিও। আরোহীকে বাস স্টপে নামিয়ে দিয়ে দিশা গাড়ি ঘুরিয়ে বাসার দিকে যেতে লাগলো। যেতে যেতে মনে মনে ভাবলো, নিজের একটা কথা দিয়েছিলাম অদরা, তোমাকে আমি শেষ করবই, আর সেই কথাটা রাখার জন্য আমি আবার একবার হাজির হয়েছে। তোমাকে না মারা পর্যন্ত আমি শান্তি পাবো না অধরা। তুমি যতক্ষণ পর্যন্ত না মরছো ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে মারার চেষ্টা করতে থাকবো। আমার কোনো না কোনো চেষ্টা একদিন না একদিন অবশ্যই সফল হবে, তুমি তো মরবি।
এদিকে বাস স্টপে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরোহী ওই লোকটার বলা কথাগুলো আবার ভাবতে লাগলো। আচ্ছা, ওই লোকটার কথাগুলো যদি সত্যি হয়, যদি সত্যি সত্যি ওই লোকটা অদরাকে মারার চেষ্টা করে, তাহলে তো অদরাকে আগে থেকে এই বিষয়ে জানানো উচিত। যদি সত্যি সত্যি মেয়েটার ক্ষতি হয়ে যায় তাহলে? কিন্তু আমি কি করে সবটা অদরাকে এখন জানাবো? আমার কাছে তো কোনো ফোন নেই, আর তাছাড়া অদরার কোনো নাম্বার তো আমার কাছে নেই। এবার কি হবে? অদরাকে সবটা জানাতে গেলে আমাকে তো এখন ওই বাসায় যেতে হবে। কিন্তু আমার কি আবার ওই বাড়িতে যাওয়াটা ঠিক হবে? না না, আমি ওই বাড়িতে আর যাব না। আর লোকটার কথাগুলো যে সত্যি হবেই তার তো কোনো মানে নেই। হতে পারে আমি সে সময় ভুল কিছু শুনে ফেলেছি, লোকটা হয়তো অন্য কিছু বলতে চাইছিল, আর আমি হ্যাঁ, এটাই হবে হয়তো। তা না হলে অদরাকে কেউ কেন মারতে চাইবে? কার কি ক্ষতি করেছো? কিন্তু এতটা ভুল শুনলাম আমি, সেটা কি করে হতে পারে? ওই লোকটা তো স্পষ্ট অদরাকে মারার কথা বলল, দিশার কাছে আবার টাকাও চাইল। তবে কি দিশা আর সত্যি সত্যি অদরাকে মেরে ফেলবে? কিন্তু দিশা তো আফনানের বন্ধু, অনেক ভালো বন্ধু। তাহলে মেয়েটা কেন অদরাকে মারতে চাইবে? কেন? উফ, আমি কিচ্ছু বুঝতে পারছি না, মাথায় কিচ্ছু আসছে না আমার। কি করব আমি এখন? আমার এখন কি করা উচিত? আমি কি এখন অদরার কাছে চলে যাব, নাকি এই বিষয়টাকে ভুলে গিয়ে আমার মতো আমি চলে যাব? কি করব? সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আরোহী বাস স্টপে দাঁড়িয়ে হাসপাস করতে লাগলো। এমন সময় সেখানে একটা বাস এসে থামলো। বাস স্টপে যত যাত্রী ছিল আরোহী বাদে বাকিরা সবাই বাসে উঠে গেল, কিন্তু আরোহী উঠল না। বাসের সামনে দাঁড়িয়ে থেকে কি করবে না করবে তাই ভাবতে লাগলো। বাসের হেল্পার সাহেব আরোহীকে উদ্দেশ্য করে বললেন, আপনি কোথায় যাবেন আপা? কালশিপাড়া। এই বাসটা তো ওখানেই যাচ্ছে, আসুন আপা, গাড়িতে উঠে আসুন। আরোহী লোকটার কথাটা শুনলো, কিন্তু বাসে উঠলো না। আরোহীকে বাসে উঠতে না দেখে লোকটা আবার বলল, ও আপা, কি হলো, আপনি যাবেন না? না মানে আমি ওই, দেখেন আপা, সময় গেলে কিন্তু আর সাধন হয় না। সঠিক সময়ে সঠিক কাজ না করলে আপনাকে কিন্তু পরে পস্তাতে হবে। মানে মানে কলসিপাড়া যাওয়ার জন্য এটাই আজকের শেষ বাস। আজ আর কোনো বাস আপনি পাবেন না, আবার সেই সকালে। তাই বলছি, তাড়াতাড়ি উঠে পড়ুন গাড়িতে। লোকটার কথাগুলো আরোহীর ভেতরটাকে জাগিয়ে দিল। ব্যতিব্যস্ত হয়ে বলল, আপনি একদম ঠিক বলেছেন ভাই। সময় থাকতে থাকতে কাজ না করলে পরে সেটা নিয়ে পস্তাতে হয়। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম, কি করব তা বুঝতে পারছিলাম না, কিন্তু আপনার কথা শুনে আমি বুঝে গেছি আমাকে এখন কি করতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। কথাগুলো শেষ করে আরোহী উল্টো পথ ধরে অদরার বাসার দিকে হাঁটতে লাগলো। লোকটা আরোহীর কথার অর্থটা ঠিক বুঝলো না। বাসার সামনে বেকুবের মতো দাঁড়িয়ে থেকে আরোহী চলে যাওয়া দেখতে লাগলো। আরোহী বাসা থেকে বেরিয়ে গেছে প্রায় 2 ঘন্টা হতে চলল। আরোহী চলে যাওয়ার পর অদরা নিরিবিলি বাড়ির কাজগুলো গোছাতে লাগলো। এমন সময় হঠাৎ অদরার ফোনটা বেজে উঠল। ফোনের কাছে যেতে অদরার মুখে একটা হাসির রেখা ফুটে উঠল, কারণ অদরাকে এখন আফনান ফোন দিয়েছে। আফনান সেই সকালে বাসা থেকে বেরিয়েছে, এর মধ্যে তাদের মধ্যে আর কোনো কথাবার্তা হয়নি। অদরার বড্ড ইচ্ছে করছিল আফনানকে একটিবার ফোন করতে, কিন্তু করবে করবে করেও পরে আর করা হয়নি। সে যাক, অদরা আফনানকে ফোন করেনি তাতে কি হয়েছে, আফনান তো করেছে। অদরা ফোনটা রিসিভ করলো। হ্যাঁ বলো, কি করছো? তেমন কিছু না, টুকটাক বাড়ির কিছু কাজ করছিলাম। তুমি কি করছো? আজ দুপুরে সিনহা কোম্পানির সাথে একটা ডিল করতে যাব, তার জন্য তৈরি হচ্ছি। ভালো করে তৈরি হও, আর শোনো, বেশি টেনশন করবা না। আমি জানি তুমি এই ডিলটা অবশ্যই পাবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, বলছিলাম কি যে ওই, হ্যাঁ বলো। না মানে ওই
আপনার নিজের কথাটা পূর্ণ করতে পারল না, কিন্তু অধরা বুঝে গেল আপনার কি বলতে চাইছে। আমি জানি তুমি কি জিজ্ঞাসা করতে চেয়েছিলে। আরোহী চলে গেছে আপনার, আর সকালেই চলে গেছে। অধরার কথাটা শোনার পর আপনার কিছুটা নীরব হয়ে রইল। অধরাও এর মধ্যে কিছু বলল না। নীরবতা ভেঙে আফনান বলল, অধরা, আজ সন্ধ্যায় রেডি হয়ে থেকো, আমি অফিস থেকে এসে তোমাকে নিয়ে একটু বাইরে যাব। কোথায় যাবে সেটা এখন বলা যাবে না। ধরে নাও আজ সন্ধ্যায় তুমি একটা সারপ্রাইজ পেতে চলেছ। সারপ্রাইজ? রেডি হয়ে থেকো, আমি মাগরিবের পরেই চলে আসব। আচ্ছা, ঠিক আছে। অধরা ফোনটা রেখে দিল। আজ সন্ধ্যাবেলায় আপনার সাথে ঘুরতে যাবে, এটা ভাবতে মেয়েটার মনটা অনেক ভালো হয়ে গেল। হাসতে হাসতে বাড়ির কাজগুলো করতে লাগলো। হঠাৎ আরজেদ ম্যানশনের কলিং বেলটা ভেজে উঠল। অধরা এসে দরজা খুলে দেখলো দরজার ওপাশে আরোহী এসে দাঁড়িয়ে আছে। আরোহীকে দেখা মাত্র অধরার মুখের হাসিটা কোথায় যেন উড়ে গেল। আপনি? সরি, আপনাকে আবার ডিস্টার্ব করতে এলাম। আসলে আমার একটু আপনার সাহায্যের প্রয়োজন ছিল। তাই আর কি? সাহায্য? কি সাহায্য চাই আপনার? আমরা কি একটু ভেতরে গিয়ে কথা বলতে পারি? জি, আসুন। অধরা আরোহীর মিকে বাড়ির ভেতরে নিয়ে এলো। আমি জানি অধরা, আপনার আর আমার মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। আমি এটাও জানি আমাকে এখানে দেখে আপনার একটু ভালো লাগছে না, অনেক বিরক্ত লাগছে আপনার, কিন্তু তবুও আমি আপনার কাছে এলাম, আসতে হলো। আপনি এভাবে কেন বলছেন? এভাবে বলবেন না। আমি তো আপনাকে আগেই বলেছি, আপনার বিপদে আপনি আমাকে অবশ্যই আপনার পাশে পাবেন। বলুন, কি সমস্যা হয়েছে আপনার? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বলতে খুব খারাপ লাগছে আমার, কিন্তু আর কোনো রাস্তাও নেই আমার কাছে, তাই বলছি। আমাকে কি আজকের রাতটা এখানে একটু থাকতে দিবেন? আসলে আমার এখান থেকে কলসিপাড়া যাওয়ার ছিল, বাসে করে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি আজকের শেষ বাসটা মিস করে ফেলেছি। আবার আগামীকাল সকালে আমি বাস পাবো। এর মাঝে গোটা একটা রাত পড়ে গেছে। রাতটা কোথায় কাটাবো বুঝতে পারছিলাম না, তাই আপনার কাছে এলাম। আপনি এর আগে আমাকে অনেক সাহায্য করেছেন, আর একটা সাহায্য করুন প্লিজ। আমি আজকের রাতটা এখানে একটু থাকতে দিন। আমি কথা দিচ্ছি কাল সকালেই আমি এখান থেকে চলে যাব। আচ্ছা, ঠিক আছে, আপনি আজ রাত এখানেই থেকে যান। সত্যি? জি। আচ্ছা, এবার একটু হাত মুখ ধুয়ে নিন। সকালে থেকে তো কিচ্ছু খাওয়া হয়নি আপনার। আমি খাবার দিচ্ছি, আপনি হাত মুখ ধুয়ে আসুন। আরোহী হাত মুখ ধুয়ে টেবিলে এসে বসলে অধরা ওকে খাবার দিল। খেতে খেতে আরোহী বলল, যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? জি, বলুন। বাড়ির বড়রা সব কোথায়? মার চাচি গ্রামের বাসায় গেছে। ও, ওনার কি খবর? ওনার তো বিয়ে হয়ে গেছে। ওই ঢাকাতেই ওনার শ্বশুর বাড়ি। কার সাথে বিয়ে হয়েছে ওনার? অমি ভাইয়ার সাথে, তাই তো? কথাটা শেষ হওয়া মাত্রই আরোহী আর অধরা চোখাচোখি হয়ে গেল। না মানে, আমি যখন এখানে ছিলাম তখনই আমি অমি ভাইয়া আর ওনার বিষয়টা জেনেছিলাম, তাই বললাম আর কি। হ্যাঁ, অমি ভাইয়ার সাথেই ওনার বিয়ে হয়েছে। খুব ভালো। ওনার খবরটা জেনে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, আর আপনার এখন অফিসে আছে, সন্ধ্যায় বাসা চলে আসবে। আরোহীর কিচ্ছু বলল না। খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। আরোহীর আবার বাড়ি ফিরে আসার খবরটা অধরা আফনানকে ফোন করে সবটা জানাতে চেয়েছিল, কিন্তু ওর আর সাহস হলো না। সিদ্ধান্ত নিল সন্ধ্যাবেলায় আফনান বাসায় ফিরলে একেবারে সবটা বুঝিয়ে বলবে। এদিকে রুমের মধ্যে ঢোকা মাত্রই আরোহী রুমের দরজাটা লাগিয়ে দিল। খাটের এক কোনায় বসে মনে মনে ভাবল, আমাকে ক্ষমা করে দিবেন অধরা, আমি আপনাকে মিথ্যা বলেছি। আমার কোনো বাস মিস হয়নি, বরং বাসটা পেয়েও আমি সেটা ছেড়ে দিয়েছি, কারণ দিশার ফোনে যে কথাগুলো আমি শুনলাম
সেগুলো শোনার পর আমি কোনোভাবে আপনাকে রেখে চলে যেতে পারি না। আপনাকে সব কিছু সত্যি সত্যি জানিয়ে দেওয়াটা হয়তো উচিত ছিল, কিন্তু কোনো শোনা কথাগুলো যদি সত্যি না হয় তাহলে শুধু আপনার মন দিশার উপরে বিষিয়ে উঠবে, যেটা আমি মোটেও চাই না। না না, অদরাকে এখন কিছু বলা যাবে না। ওনাকে শুধু একটু চোখে চোখে রাখতে হবে। সেদিন সন্ধ্যাবেলা অদরা আর আরোহী একসাথে মাগরিবের নামাজটা পড়ে নিল। নামাজ শেষে অদরা রান্নাঘরে গিয়ে ওদের দুজনের জন্য চা নাস্তা বানাতে লাগলো। এদিকে বাড়ির মেইন দরজাটা খুলে আরোহী একটু বাগানে হাঁটতে গেল। দিনের এই বোঝা বোঝা সময়ের খোলা আকাশের নিচে হাঁটতে বেশ ভালো লাগে মেয়েটার। তবে হাঁটতে হাঁটতে আরোহী হঠাৎ থেমে গেল। লোকটা তো ফোনের সন্ধ্যাবেলার কথা বলেছিল, সন্ধ্যা তো হয়ে গেছে। ওদিকে অদরা ঘরে একা আছে। না না, অদরার এই সময় ঘরে একা থাকাটা ঠিক হবে না। আমাকে ওনার কাছে যেতে হবে। কিছু সময় পরে আপনার বাসায় চলে এলো। বাসায় আসতেই দেখলো বাড়ির সদর দরজাটা খোলা। বাড়ির মধ্যে এক পা রাখা মাত্রই আপনানের কানে এক চিৎকার ভেসে এলো। এভাবে চিৎকার করছে কে? আওয়াজটা তো মনে আমাদের বাসা থেকে আসছে। হ্যাঁ, রান্নাঘর থেকে শব্দটা আসছে। অদরার আবার কিছু হলো না তো? আপনার দৌড়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে দেখলো রান্নাঘরের মেঝেতে রক্তের ধারা বইছে। আপনার রান্নাঘরে এসে দেখলো আরোহী রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে, আর অদরা ওর পাশে বসে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। অদরা, এসব কি অদরা? এটা কি করে হলো? আপনানকে দেখে অদরা দৌড়ে ওর কাছে চলে গেল। কাঁদতে কাঁদতে বলল, আপনান দেখো না, ওনার কি হয়েছে? অনেক রক্ত বের হয়েছে। প্লিজ তুমি কিছু করো, দেখো ওনাকে। আমি দেখছি, তুমি একটু শান্ত হও। আপনান আরোহীর কাছে এসে দেখলো মেয়েটার ডান হাতের বাহুতে গুলি লেগেছে। গুলি লাগা জায়গাটা থেকে রক্ত বের হচ্ছে। আপনার পকেট থেকে একটা রুমাল বের করে তাড়াতাড়ি আরোহীর বাহুতে বাঁধতে লাগলো। সেই সাথে অদরাকে বলল, অদরা, তাড়াতাড়ি ডাক্তার হারানকে ফোন দাও আর এখানে আসতে বলো। আমি আরোহীকে রুমে নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি ফোন করো। হ্যাঁ, এখনই করছি। অদরা ডাক্তারকে ফোন করতে লাগলো আর আপনান আরোহীকে কোলে নিয়ে ওই রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর আপনান আর অদরা আরোহীর রুমে রয়েছে। ডাক্তার আরান এসে আরোহীর হাতে ব্যান্ডেজ করে দিচ্ছেন। আপনান ডাক্তার সাহেবকে বলল, ডাক্তার ও ঠিক আছে তো? মানে সিরিয়াস কিছু হয়েছে কি? ওকে কি আমরা হসপিটাল অ্যাডমিট করব? না মিস্টার আরজেদ, ওনাকে এখনই হাসপাতালে ভর্তি করানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু গুলিটা হাতটাকে বেশ পাশ থেকে ছুঁয়ে বেরিয়ে গেছে, তাই উনি এখন আউট অফ ডেঞ্জার। আপনি ঠিকই বলেছেন ডাক্তার আরান। রান্নাঘরের এক কোনায় আমি গুলিটা পড়ে থাকতে দেখেছি, তাই আমি ওকে হাসপাতালে আগে থেকেই নিয়ে যাইনি। সে আপনি ভালোই করেছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, মেয়েটাকে? না মানে গত বছর যাবৎ আপনাদের পরিবারের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। আপনাদের মধ্যে কারোর কিছু হলে আপনারা আমাকেও ডাকেন, কিন্তু এর আগে তো এই মেয়েটাকে আপনাদের বাড়িতে কখনো দেখিনি। উনি বুঝি আপনাদের বাড়ির অতিথি? আপনাদের উত্তর দেওয়ার আগে অদরা বলে উঠল, জি, উনি আমাদের বাসার অতিথি। উনি আমার বোন হন, একটু দূর সম্পর্কের বোন। ও আচ্ছা ডাক্তার সাহেব, উনি সত্যিই ঠিক আছেন তো? বাইরে থেকে তো উনি ঠিকঠাকই আছেন, তবে আমি একবার ওনাকে পুরো মেডিকেল চেক আপ করাতে সাজেস্ট করব। মানে বুঝতেই পারছেন, ওনার এই অবস্থায় যা নয় তাই হতে পারে। ঠিক আছে ডাক্তার আরান, আমরা ওর একটা মেডিকেল চেক আপ করে নেব। আচ্ছা, ওর জ্ঞান কখন ফিরবে? মিস্টার আরজেদ, এখন ওনাকে ইনজেকশন দিয়েছি। ওষুধের টেস্ট কেটে গেলে ঘন্টাখানেকের মধ্যে ওনার জ্ঞান ফিরে আসবে। ওকে, আর কিছু? আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি,
সেগুলো সময় মতো খাইয়ে দিবেন। আর হ্যাঁ, ওনার কিন্তু এখন বিশেষ যত্নের প্রয়োজন, সো বি কেয়ারফুল। আচ্ছা, আজকের মতো আমি চলি, ইমার্জেন্সি হলে আমাকে খবর দিবেন। আসুন ডাক্তার আরান, আমি আপনাকে বাইরে ছেড়ে দিয়ে আসছি। আপনার ডাক্তার হারানকে সাথে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অদরা এবার আরোহীর পাশে গিয়ে বসলো। ছলছল চোখ নিয়ে আজ সন্ধ্যার ঘটনাগুলো ভাবতে লাগলো। হঠাৎ অদরার কাঁধে এক পরিচিত হাত এসে ঠেকলো। ফাঁস ফিরে তাকাতে অদরা দেখলো আপনার পাশে এসে দাঁড়িয়ে আছে। এসব কি হয়ে গেল আপনার? কেন হলো? শান্ত হও অদরা। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আরিফি এখানে কি করছে? তুমি তো বলেছিলে ও নাকি আমাদের বাসা থেকে চলে গেছে, তাহলে এখানে হঠাৎ কি করে এলো? আর সারাদিন কি হয়েছিল অদরা? অদরা আপনাকে সব কিছু খুলে বলল। মাগরিবের নামাজ পড়ার পর আমি আমার আর ওনার জন্য চা বানাতে রান্না করে গিয়েছিলাম। কিছুক্ষণ পর সেখানে হঠাৎ উনি এলেন আর আমাকে কিছু না বলে আমাকে ধাক্কা দিয়ে পাশের দেয়ালে ফেলে দিলেন। পাশের দেয়ালের সাথে ধাক্কা খেয়ে আমি নিচে পড়ে যাই। নিজেকে সামলানোর পর যখন আমি ওনার দিকে তাকালাম তখন দেখলাম উনি মেঝেতে পড়ে আছেন আর ওনার হাত থেকে রক্ত ঝরছে। ওনাকে সে সময় ওভাবে দেখে আমি খুব ভয় পেয়ে যাই। আপনার ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকি। আর তোমার চিৎকার শুনে আমি সে সময় রান্নাঘরে যাই। হ্যাঁ, কিন্তু আপনার আমাদের বাড়িতে এভাবে কেউ কেন হামলা করলো? আর উনি বা কারোর কি ক্ষতি করেছিলেন যে ওনাকে এইভাবে, মানে কে ওনার ক্ষতি করতে চাইবে? গুলিটা আরোহীর জন্য ছিল না অদরা, ওটা তোমার জন্য ছিল। আপনানের কথা শুনে অদরা চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল। কি বলছো তুমি? গুলিটা আমার জন্য ছিল মানে? আমাকে কেউ মারতে এসেছিল? কিন্তু কেন আফনান? আমি কারোর কি ক্ষতি করেছি যে কেউ আমার বাসার মধ্যে আমাকে গুলি করে মারবে? বলো না আফনান, কি করেছি আমি? কথাগুলো বলতে বলতে অদরা ছটফট করতে লাগলো। মেয়েটাকে এভাবে ছটফট করতে দেখে আফনান ওকে শক্ত করে জড়িয়ে ধরল। তুমি কখনো কারোর কোনো ক্ষতি করোনি অদরা, আমি জানি তো তুমি কখনো ভুল কিছু করোনি। আমি জানি না কে বা কারা তোমার ক্ষতি করতে চায়, তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত, এর আগে যে দুর্ঘটনাটা তোমার সাথে হয়েছিল সেই ঘটনাটা আর আজকের ঘটনার মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই আছে। কি হতে পারে সেই সম্পর্ক আপনার? জানি না অতরা, এখনো পর্যন্ত তো জানি না, কিন্তু একদিন অবশ্যই জানবো। আচ্ছা শোনো, তুমি এখানে বসো, আমি এই বিষয়ে পুলিশের সাথে একটু কথা বলে আসছি। আপনার রুম থেকে চলে গেল। অদরা আরোহীর দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, আপনি আমাকে বাঁচানোর জন্য নিজেকে এভাবে বিপদের দিকে ঠেলে দিলেন। আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব? কিভাবে? এদিকে তিশা ফোনে একজনের সাথে বেশ উঁচু গলায় কথা বলতে ব্যস্ত। সুযোগ? আর কত সুযোগ চাইবে তুমি? সুযোগ নিয়ে নিয়ে কি সুযোগের গোডাউন তৈরি করবে? একটা কাজ দিয়েছিলাম তোমাকে, ওই অদরাকে শেষ করে দেওয়ার কাজ, কিন্তু তুমি সেটা করতে পারলে না। দুইবার ফেল হয়ে গেছো তুমি। আমাকে প্লিজ ক্ষমা করে দিন ম্যাডাম, আমি তো আমার কাজটা ভালোই করেই ছিলাম। মাঝখান থেকে যে আরেকটা মেয়ে এসে পুরো ঘটনাটা এভাবে পাল্টে দেবে সেটা বুঝতে পারিনি ম্যাডাম। তুমি কখনোই কিছু বুঝতে পারো না। গাড়ির ব্রেক নষ্ট করার পরেও গাড়ির মানুষগুলো কি করে বেঁচে যায় তুমি সেটা বুঝতে পারোনি। একটা মেয়ের উপর গুলি চালাতে গিয়ে মাঝখান থেকে আরেকটা মেয়ে কিভাবে চলে আসে তুমি তো মোটেও সেটাও বোঝো না। তুমি আসলে বোঝোটা কি রবিন? ম্যাডাম, শেষবারের মতো একটা সুযোগ দেন, আমি কথা দিচ্ছি এবার আর কোনো ভুল হবে না। না রবিন, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, অনেক করেছো, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারোনি।
এভাবে বলবেন না ম্যাডাম, দেখুন আমার টাকার খুব প্রয়োজন। এবার আপনি যা করতে বলবেন সেটাই ঘুরতে দেখবেন। সত্যি বলছি ম্যাডাম। বললাম তো রবিন, তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই। তোমাকে দিয়ে যে এই গল্পের সমাপ্তিটা ঘটানো যাবে না তা আমি বেশ বুঝতে পারছি। এই গল্পের সমাপ্তিটা আমাকেই টানতে হবে। আর টাকা নিয়ে ভেবো না, যত টাকার ডিল হয়েছিল তার পুরোটা তোমার কাছে পৌঁছে যাবে। শুধু দিশা চৌধুরীর নামটা তোমার মন আর মস্তিষ্ক থেকে সারাটা জীবনের জন্য মুছে ফেলে দিও। মনে রেখো, আজকের পর থেকে আমি কোনো রবিন নামের ছেলেকে চিনি না, তুমি দিশা নামের কোনো মেয়েকে চেনো না, ঠিক আছে? ওকে ম্যাডাম। দিশা ফোনটা কেটে দিল। প্রায় ঘণ্টাখানেক পর আরোহীর জ্ঞান ফিরে এলো। এ কি, আমি এখানে শুয়ে রয়েছি কেন? কি হয়েছে? আরোহী সোহা থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু হাতে ব্যথার কারণে পারল না। আমার হাতে এত ব্যথা কেন? কি হয়েছে? ও, মনে পড়েছে এবার। আমি তো অধরাকে বাঁচাচ্ছিলাম। ওনাকে কেউ মারার চেষ্টা করছিল, গুলি করে মারতে চাইছিল ওনাকে, কিন্তু আমি সে সময় ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন গুলিটা আমার হাতে এসে লাগে। হ্যাঁ, এটাই হয়েছিল তখন। কিন্তু অধরা কেমন আছে? কোথায় উনি? এমন সময় অধরা আরোহীর রুমে এলো। রুমে এসে দেখলো আরোহী একা একা উঠে বসার চেষ্টা করছে। এটা কি করছেন? দাঁড়ান। উঠে বসছেন কেন? এখন আপনাকে শুয়ে থাকতে হবে, রেস্ট নিতে হবে। প্লিজ এখন উঠবেন না আপু। অধরার মুখ থেকে আপু ডাকটা শুনে আরোহী কিছুটা বিস্মিত হলো। কি বললেন আপনি? আপু? জি। আপনি আজ আমাকে অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচালেন আপু। আপনি যদি ওই সময় না আসতেন তাহলে কিছু হতো। তাই আজ থেকে আমি আপনাকে আপু বলে ডাকবো। আপনি তো আমার থেকে বয়সে বড়, তাই আপনি আজ থেকে আমাকে আমার নাম ধরে ডাকবেন। কিন্তু কোনো কিন্তু না আপু, প্লিজ। আচ্ছা বেশ, মেনে নিলাম তোমার কথা। আমার কাছে একটু বসবে অধরা? অধরা আরোহীর কথা মতো ওর পাশে গিয়ে বসলো। আরোহী আবার বলল, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লেগেছে কি? আমার ভাগ্যের বিপদটা তো আপনি নিজের ভাগ্যে নিয়ে নিলেন। তাহলে আমার কি করে কিছু হতে পারে আপু? আমি ঠিক আছি। আমাকে এভাবে বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আপনি আমাকে আজ আপনার কাছে ঋণী করে দিলেন। তোমাকে ঋণী করিনি অধরা, তোমার ঋণটা শোধ করেছি আমি। এর আগে তুমি আমাকে বাঁচিয়েছিলে, আর আজ তোমায় আমি বাঁচালাম। হিসাব পূর্ণ হলো। হিসাব কি করে পূর্ণ হলো আপু? আপনাকে সাহায্য করতে গিয়ে আমার তো কোনো কষ্ট হয়নি, কোনো ব্যথা লাগেনি, একটুও রক্ত ঝরেনি। কিন্তু আমাকে বাঁচাতে গিয়ে আপনার তো অনেক কষ্ট হয়েছে, রক্ত ঝরেছে। তাহলে এত গম্ভীরভাবে পরিস্থিতিগুলোকে কেন দেখছো অধরা? পরিস্থিতিগুলোকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করো। সেদিন আর 5 জনের মতো তুমিও আমাকে একা রাস্তায় ফেলে চলে যেতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। বরং তুমি আমাকে তোমার বাসায় এনে আশ্রয় দিয়েছ, আমার কত যত্ন করেছ। তোমার জন্য এটুকু করা তো আমার কর্তব্য ছিল। আচ্ছা, ভাত দাও এখন এসব। আরে আপু, রাত তো অনেক হতে চলেছে, আপনি এবার রেস্টে নিন। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। খাবার খাওয়ার পরে ওষুধও খেতে হবে আপনাকে। আমি আসছি। অধরা রুম থেকে বেরিয়ে গেল। রাতের খাবার খাওয়ার জন্য দিশাকে বেশ অনেকক্ষণ ধরে ওর শাশুড়ি আম্মা ডাকছেন, কিন্তু দিশার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দিশাকে ডেকে আনতে এবার নীল ওর রুমের দিকে গেল। রুমের মধ্যে ঢুকে নিলয় দেখলো দিশা ব্যস্ত হয়ে কাবার্ডের মধ্যে কি যেন খুঁজছে। নিলয় দিশার কাছে গিয়ে বলল, দিশা, কি হয়েছে? কি খুঁজছো তুমি? দিশা নিলয়ের কথার কোনো উত্তর দিল না। নিলয় বারবার ওকে একই প্রশ্ন করলো, কি হলো দিশা, বলছো না কেন? কি খুঁজছো তুমি? আরে আমাকে তো বলো। দিশা এবার নিলয়ের চোখে চোখ রাখলো, বেশ কঠিন গলায় বলল, এই কাবার্ডের মধ্যে একটা ওষুধের শিশি ছিল, সেটা কোথায় গেছে? আমি তো এখানেই রেখেছিলাম, কোথায় গেল সেটা?
তুমি কি ওই বাদামি রঙের ওষুধের বোতলটার কথা জিজ্ঞাসা করছো নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি দেখেছো সেটা? কোথায় আছে? আমি তো ওটা ওষুধের বক্সের মধ্যে রেখে দিয়েছি। দিশা এবার বেশ রেগে গেল, চিৎকার করে বলল, আমার ওষুধ এভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় রাখার অধিকার তোমাকে কে দিয়েছে? দিশা, চুপ। তোমার সাহস তো কম নয়, তুমি আমার ওষুধ নিয়ে এভাবে ছিনিমিনি খেললে। ছিনিমিনি কেন খেলতে যাব? আর আমি তো জানতামও না যে ওটা তোমার ওষুধ। আমি ওই ওষুধটাকে কাবার্ডের মধ্যে পেয়েছিলাম, ভাবলাম ভুল করে ওষুধটা বক্সের বাইরে থেকে গেছে, তাই আমি ওটাকে আবার ওষুধের মধ্যে রেখে দিয়েছি। কোথায় কোথায় সেই ওষুধের বাক্স? কোথায় সেটা তাড়াতাড়ি বলো। ওই ওই টেবিলের ডয়ারে আছে। নিলয়ের দেখানো জায়গায় যে দিশা ওষুধের বাক্সটা খুঁজে পেল। বাক্স থেকে ওষুধটা বের করে তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নিল দিশা। তারপর ওয়াশরুমে ঢুকে গেল। দিশার এই ব্যতিব্যস্ত রূপ দেখে নিলয় যেন হতবাক হয়ে গেল। এটা কিভাবে কথা বলে গেল? দিশা, ও তো কখনো আমার সাথে এভাবে কথা বলে না, তাহলে এখন হঠাৎ কি হলো? এত রেগে কেন ছিল ও? আর এই ওষুধটা কিসের ছিল? দিশা কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, হাতে মুখে এখনো পানির ফোঁটা। নিলয় এখনো রুমের মধ্যে রয়েছে। দিশা দেখে ওর কাছে গিয়ে বলল, কি হয়েছে দিশা তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি নিলয়। আমার আবার কি হবে? একটু আগে তোমাকে দেখে কেমন যেন লাগছিল, খুব ব্যস্ত হয়ে গিয়েছিলে সে সময়। ও তেমন কিছু না, আমি ঠিক আছি। ওটা কিসের ওষুধ ছিল দিশা? নিলয়, ওটা তো স্ট্রেস রিফিল মেডিসিন ছিল। আসলে আমার যখন খুব বেশি টেনশন হয়, মানে অফিসে যখন খুব একটু কাজের লোডটা বেড়ে যায়, তখন আমি এই ওষুধটা খাই। এটা খেলে আমার একটু ভালো লাগে। ওহ, আমি এটা জানতাম না, সরি। আচ্ছা, অফিসে কি অনেক কাজের চাপ তোমার? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আমার অফিসের কাজ তুমি পারবে না নিলয়, সব বাদ দাও এসব এখন। আমার খুব ক্ষুধা লেগেছে, চলো খেতে চলো। চলো। দিশা কথাগুলো বলে সত্যি ভেবে আর কিছুই বলল না। দিশাকে সাথে নিয়ে খেতে চলে গেল। সকালে ঘুম ভাঙতে আরোহী ওর পেটে একটা ব্যথা অনুভব করলো। হঠাৎ পেটে এত ব্যথা করছে কেন? আমি ঠিক আছি তো? কাল অদরা বাসাতে যেয়ে আমি মেঝেতে পড়ে গিয়েছিলাম, সেটার জন্য আবার খারাপ কিছু হলো না তো? কাল তো ডাক্তার এসেছিল আমাকে দেখতে। নিশ্চয়ই অদরা আমার ব্যাপারটা সব জেনে গেছে। এখন অদরা এলে ওর কাছ থেকে এই ব্যাপারটা নিয়ে আরও ভালো করে একটু জানতে হবে। এমন সময় এই রুমে অদরা এলো। ঘুম ভাঙলো আপু? কেমন ঘুমালেন কাল রাতে? কোনো অসুবিধা হয়নি তো? মানে হাতের ব্যথাটা কি রাতে বেড়েছিল? না অদরা, রাতে কোনো অসুবিধা হয়নি, ভালোই ঘুমিয়েছি। আর এখন কেমন লাগছে আপু? ভালো। আচ্ছা অদরা, কাল যখন ডাক্তার আমাকে দেখতে এসেছিল তখন কি বলেছিল? মানে আমি ঠিক আছি তো? কোনো সমস্যা হয়নি তো আমার? না আপু, কোনো সমস্যা নাই আপনার। ডাক্তার সাহেব বলেছেন আপনি পুরোপুরি ঠিক আছেন। অদরার কথা শুনে আরোহী মনে মনে আল্লাহকে শুকরিয়া জানালো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ। এত বড় একটা ঘটনার পরেও তুমি আমাকে সুস্থ রেখেছো, কিচ্ছু হতে দাওনি আমার। এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অদরা আবার বলল, তবে আপু, আপনি যদি চান তাহলে আপনি আপনার মেডিকেল চেক আপ একবার একটু করিয়ে নিতে পারেন। মেডিকেল চেক আপ করবো? কিন্তু কেন? আমি কি তাহলে সুস্থ নই? না না আপু, আমি তা বলতে চাইনি। মানে মেডিকেল চেক আপটা একবার করিয়ে নিলে আপনার মনে আর কোনো সন্দেহ থাকতো না, তাই আর বলছিলাম। ও, এমন সময় ওই ঘরে আফনান এলো। আফনান এসে অদরাকে ডাক দিল। ডাক শুনে আপনার কাছে যেতে আপনার অদরাকে আস্তে আস্তে বলল, মা ফোন দিয়েছিল একটু আগে।
তোমার সাথে কথা বলতে চাই। মাকে কি গতকাল রাতের ঘটনাটা জানিয়েছো? হ্যাঁ জানিয়েছি। তবে কি? আরোহীর ব্যাপারটা ভুলিনি। মাকে শুধু বলেছি আমাদের বাসায় গতকাল সন্ধ্যায় গুলি চালানো হয়েছিল, সেই গুলিটা যে আরোহীর লেগেছে এটা ভুলিনি। কিন্তু কেন আপনার কেন বলনি? এটা তো লুকিয়ে রাখার মতো ঘটনা নয়। মা চাচিরা বাসায় ফিরলে এমনিতেই তো সব জানতে পারবে। বাসায় ফিরে জানুক, এতে আমার কোনো আপত্তি নেই অদরা, কিন্তু অত দূরে থেকে ওরা আরোহীর কথা ভেবে অস্থির হয়ে উঠুক এটা আমি চাই না। আর এমনিতেও আরোহীর কথা শুনলে মা এখন কীভাবে রিয়েক্ট করবে তা আমার জানা নেই। তাই এখন ওদেরকে কিছু বলিনি। আগে ওরা বাসায় ফিরুক, তারপর সব জানানো যাবে। কিন্তু এভাবে ফোনে ওদেরকে আমি কিছু জানাতে চাই না। তুমিও ওদেরকে কিছু বলো না, কেমন? অদরা রুমের বাইরে চলে গেল আরিফা বেগমের সাথে ফোনে কথা বলার জন্য। এদিকে দীর্ঘ 2 বছরেরও বেশি সময় পরে আরোহী আজ আফনানকে দেখল। একবার ছেলেটার মুখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে রাখলো আরোহী। আফনানের চোখে চোখ রাখা তো অনেক দূরের কথা, ওর সামনে মাথা তুলে দাঁড়ানোর অধিকারও আরোহীর নেই, কারণ সে যে অপরাধী, অতীতের অপরাধী। আরোহীকে এক ঝলক দেখে আফনান রুম থেকে চলে যেতে যাচ্ছিল। হঠাৎ কি একটা মনে হয় আবার থেমে গেল। আরোহীকে উদ্দেশ্য করে বলল, আরোহী। আফনানের মুখ থেকে নিজের নামটা শুনে আরোহী আফনানের দিকে তাকিয়ে পড়ল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ কিসের জন্য? গতকাল তুমি নিজের জীবনের পরোয়া না করে আমার অদরাকে বাঁচিয়েছিলে, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা দুজন এভাবে ধন্যবাদ জানিয়ে আমাকে কিন্তু লজ্জায় ফেলে দিচ্ছ। আমার জায়গায় অন্য কেউ থাকলে সেও এটাই করত। আফনান আর কিছু বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। দিশাকে খুঁজতে খুঁজতে নিলয় এবার ছাদে চলে এলো। ছাদের এক কোনায় দাঁড়িয়ে থাকা দিশার পাশে এসে বলল, দিশা, এই বড় দুপুরবেলায় তুমি ছাদে উঠে কি করছো? নিলয়ের কথার উত্তরে দিশা আস্তে করে বলল, কিছু না নিলয়, এমনি এসেছিলাম। দিশার কথা শুনে নিলয় বুঝতে পারলো যে দিশার মন এখন খুব একটা ভালো নেই। তুমি কি ঠিক আছো? তোমার কিছু হয়েছে দিশা? আমি তো ঠিক আছি, আমার আবার কি হবে? গতকাল রাত থেকে দেখছি তুমি চুপচাপ হয়ে আছো। কোনো সমস্যা হলে আমার সাথে শেয়ার করতে পারো। না নিলয়, তেমন কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো তোমায়, সত্যি করে উত্তর দেবে তো? হ্যাঁ বলো। দিশা, তুমি কি আমাদের এই বিয়েতে, আমাদের এই সম্পর্কে খুশি নও? আমাকে তোমার জীবনে পেয়ে তুমি কি ভালো নেই? আমাদের এই বাড়িতে থাকতে তোমার কি ভালো লাগছে না? বলো দিশা। হঠাৎ এসব কেন বলছো? দিশা, আমাদের লাভ ম্যারেজ নয়, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। তোমাকে চিনি তার 3 মাসও হয়নি। আমাদের বিয়ের বয়সটাও এখনও 1 মাস গড়ায়নি। দিশা, প্রতি মুহূর্তে আমি তোমাকে জানার চেষ্টা করছি, কারণ তোমাকে না জানলে, না চিনলে আমি তোমাকে ভালো রাখতে পারবো না। আমি সবসময় সে কাজগুলো করার চেষ্টা করছি যেগুলো তোমাকে খুশি রাখবে, কিন্তু তুমি, মানছি আমার প্রত্যেকটা কাজে তুমি সম্মতি দাও, ঠোঁটের কোণে হাসি নিয়ে আসো, কিন্তু আমি জানি সেই হাসিটা তোমার মন থেকে আসে না। আমাদের বিয়ে 2 সপ্তাহ চলছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে সব কিছু গুছিয়ে নিয়ে উঠতে মেয়েদের একটু সময় লাগে। তুমি সময় নাও, তোমার যত সময় লাগবে তুমি নাও, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাকে প্লিজ একটু বলো, তুমি কি আসলেই আমার সাথে ভালো আছো? আমাদের মধ্যে কি সব কিছু স্বাভাবিক আছে? প্লিজ একটু বোঝাও আমাকে। আচ্ছা নিলয়, প্রথমে বলা তোমার ওই প্রশ্ন 3টির উত্তরে যদি আমি না বলি তাহলে তুমি কি বলবে, কি করবে তখন? দিশার কথা শুনে নিলয় চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে চোয়াল দুটো শক্ত করে বলল, তাহলে আর কি, ছেড়ে দেব তোমাকে? যদি সত্যি তোমার সাথে আমার থাকতে যেন অসুবিধা হয়
যদি সত্যি তুমি আমাকে আর তোমার জীবনে না চাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব দিশা, মুক্ত করে দেব তোমাকে এই বিয়ে নামক বন্ধন থেকে। নিলয়ের কথা শুনে দিশা কিছুটা অবাক হয়ে বলল, ছেড়ে দেবে আমাকে? কিন্তু কেন? আমি তো তোমার বউ নিলয়, আমার উপরে সম্পূর্ণ অধিকার আছে তোমার। তাহলে সেই অধিকারগুলো না খাটিয়ে কেন তুমি আমাকে চলে যেতে দেবে? নিলয় আবার দিশার হাত দুটোকে শক্ত করে ধরে বলল, জোর করে অধিকার খাটিয়ে অনেক কিছুই পাওয়া যায় এই পৃথিবীতে, কিন্তু জোর করে কখনো কারোর ভালোবাসা পাওয়া যায় না দিশা। ভাগ্য বলেও কিছু আছে, যাদের ভাগ্যে ভালোবাসার স্বর্ণরেখা থাকে একমাত্র তারাই ভালোবাসার স্বাদ পেতে পারে। তাদের বাঁধন আগে থেকেই ভাগ্যে লেখা থাকে, তাদের কেউ কখনো কোনোভাবে একে অপরের থেকে আলাদা করতে পারে না, কখনোই না। কথাগুলো শেষ করে নিলয় সেখান থেকে চলে যেতে লাগলো, কিন্তু মাঝপথে দিশার কথা শুনে থেমে গেল। আমি ঠিক আছি নিলয়, ভালো আছি এখানে। এই কথাটা তো আমি এমনি বললাম। তোমার সাথে থাকতে, তোমাদের সাথে থাকতে আমার ভালোই লাগে, সত্যি। দিশার কথা শুনে নিলয় আবার দিশার কাছে ফিরে এলো। নিজের 2 হাত দিয়ে দিশার মুখটাকে আলতো করে আবদ্ধ করে নিয়ে বলল, আর যা বললে তা বললে, আর কখনো এমনটা ভুলবে না দিশা। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, সত্যি খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি আর থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমি আর থাকতে চাই না। এই নশ্বর পৃথিবীতে আমিও একটা পরিবার রেখে যেতে চাই। তুমি কি এতে আমাকে সাহায্য করবে? নিলয়ের কথাগুলো শুনতে শুনতে দিশা মনোমুগ্ধের মতো বলল, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব নিলয়, সাধ্যমতো চেষ্টা করব। দিশার কথা শুনে নিলয় ওকে নিজের সাথে মিশিয়ে নিল। কিছুক্ষণ দিশাকে জড়িয়ে থাকার পর ওকে নিচে আসতে বলে নিলয় নিচে চলে গেল। এদিকে দিশা ছাদে একা দাঁড়িয়ে থেকে মনে মনে ভাবল, সত্যি কত বিচিত্রময় এই পৃথিবী, কত নাটকীয়তা এই সংসারে। এক ছাদের নিচে থেকেও আমার আর নিলয়ের পরিস্থিতির মধ্যে কত পার্থক্য। একদিকে ছোটবেলা থেকে আপনানকে ভালোবেসে সারাটা জীবন ওকে পাওয়ার স্বপ্ন দেখে যাওয়া এই আমি, আর অন্যদিকে মাত্র 2 মাসের পরিচয়ে কাগজে কলমে আমার জীবন সঙ্গী হয়ে ওঠা নিলয়। দিন যত যাচ্ছে ততই নিজেকে এক গোলক দাদার মধ্যে আবিষ্কার করছি আমি। আমার প্রতি নিলয়ের নিঃস্বার্থ ভালোবাসাটা আমি একটু একটু করে অনুভব করতে পারছি। মন খুব করে চাইছে নিলয়ের কাছে আত্মসমর্পণ করতে, কিন্তু স্বভাব এখনো আপনার মধ্যে ডুবে আছে। জানি না আমার মতো এখন কি করা উচিত, কোন পথে পা বাড়ানো উচিত। দুপুরের একটু পরে আরোহী অদরার কাছ থেকে ওর ফোনটা একটু চেয়ে নিল, তারপর নিজের এক বান্ধবীকে ফোন করলো। কিরে আরোহী, কই তুই? সেই কবে আমাকে বললি যে তুই আমার এখানে আসবি, তারপর আর এলি না যে? আসলে প্রিয়া, তোর ওখানে যেতে চেয়েছিলাম, কিন্তু যাব করে আর যাওয়াই হয়নি। আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে আমি তোর কাছে যেতে পারবো। তোর যখন ইচ্ছা হবে তখন তুই এখানে চলে আসবি, আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা শোন প্রিয়া, আমাকে একটা কথা বলবি? বল, কি জানতে চাস? বলছি যে রাফসান কি তোকে একবারও ফোন করেছিল? কই না তো, ভাইয়া তো আমাকে কোনো ফোন করেনি। প্রিয়ার কথা শুনে আরোহীর মনটা খুব খারাপ হয়ে গেল। 2 চোখের কোণে পানি এসে জমল মেয়েটার। প্রিয়ার কথা শুনে আরোহীর মনটা খুব খারাপ হয়ে গেল, আর বেশি কিছু না বলে ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ ধরে মেয়েটা একটু করে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুমাতে পারল না। পেটের ব্যথাটা আবার শুরু হয়েছে। বিছানা ছেড়ে আরোহী এবার রুমের মধ্যে হাঁটতে শুরু করলো। হঠাৎ আরোহীর কানে কিছু আওয়াজ ভেসে এলো। বাইরে এত আওয়াজ হচ্ছে কেন? কেউ কি বাসায় এসেছে নাকি? নিজের রুম থেকে বেরিয়ে আরোহী একটু হল রুমের দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে দেখলো আপনার আর অদরা দিশার সাথে বসে কথা বলছে। দিশাকে দেখা মাত্রই আরোহীর পুরনো কিছু কথা মনে পড়ে গেল। সেই লোকটার কথাটা আপনার আর অদরাকে জানানোই হলো না। আজই ওদেরকে সবটা বলে দিতে হবে, আর দেরি করা ঠিক হবে না। হলরুমের এক কোণে আরোহী চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে অদরা বলল, আরে আপু, আপনি ওখানে দাঁড়িয়ে কি করছেন? আসুন এখানে, দেখুন আপনার সাথে কে দেখা করতে এসেছে।
আরোহী বুঝে গেল অদরা দিশার কথা বলছে, কিন্তু দিশাকে এখানে দেখে আরোহীর একটুও ভালো লাগছে না। এখনই চিৎকার করে দিশার সত্যিটা সবাইকে জানিয়ে দিতে ইচ্ছে করছে। এদিকে দিশা বসা থেকে উঠে আরোহীর দিকে এগিয়ে গেল। কেমন আছো আরোহী তুমি এখন? ভালো আছি। তোমার সাথে দেখা করব বলেই এলাম। চলো আমাদের সাথে ওখানে বসবে, চলো। দিশা আরোহীকে নিয়ে গিয়ে ওর পাশে বসালো। আপনারা সবাই এখানে বসে গল্প করুন, আমি আপনাদের জন্য খাবার কিছু নিয়ে আসছি। কথাটা বলে অদরা রান্নাঘরে চলে গেল। আপনানও সেখানে আর বসে থাকতে পারল না। অফিসের একটা ফোন আসায় ফোনে কথা বলার জন্য আপনার অন্য কোথাও চলে গেল। দিশা আরোহীর সাথে বিভিন্ন ধরনের কথা বলতে লাগলো, কিন্তু দিশার সাথে কথা বলতে আরোহীর একটু ভালো লাগছিল না। তবুও সৌজন্যের খাতিরে দিশার প্রত্যেকটা কথায় একটু হুহা করতে লাগলো। কথা বলার এক পর্যায়ে দিশা ব্যাগ থেকে ওই ফোনটা বের করলো। এই রে, বাড়ি থেকে বেরোনোর আগে ফোনটা একটু সাইলেন্ট করে রেখেছিলাম। এরই মধ্যে আমার একটা বান্ধবী 8 বার কল দিয়ে ফেলেছে। আচ্ছা দাঁড়াও, আমি ওর সাথে একটু কথা বলে নেই। ওকে। দিশা এবার ফোনে কথা বলা শুরু করলো। হ্যাঁ রে বল। আসলে আমার ফোনটা একটু সাইলেন্ট করা ছিল, তাই তোর কলগুলো মিস হয়ে গেল। সরি রে, আর রাগ করিস না প্লিজ। আরে হ্যাঁ, রবিনও গতকাল রাতে এই একই কথা বলছিল আমাকে, কিন্তু আমি তো ওর ফোনটা রিসিভই করিনি। আচ্ছা তুই একটা কথা বল, আমি যদি রবিনের কলটা রিসিভ করতে পারি তাহলে ওর সাথে কথা বলতে পারবো না কেন? আচ্ছা শোন, আমার ফোনে এখনো একটু চার্জ নেই, আর তাছাড়া আমি এখন বাইরে আছি। একটু পরে বাসায় গিয়ে তোকে আবার কল দিব। ওকে? আরে হ্যাঁ হ্যাঁ, বাসায় গিয়েই তোকে আবার কল দিব। হ্যাঁ, এবার রাখছি, বাই। ফোনটা ব্যাগে রেখে দিশা এবার আরোহীকে বলল, জানো আরোহী, এখন যে বান্ধবীটার সাথে কথা বললাম তার হাজবেন্ড একজন প্লে রাইটার, নাম রবিন। রবিন যে নাটকগুলো লেখে সেগুলো আবার মঞ্চ করা হয়, তাই ছেলেটা মাঝে মধ্যে আমাকে ফোন দিয়ে নাটকের বিভিন্ন স্ক্রিপ্ট পড়ে শোনে, সেগুলোর রিভিউ আবার আমাকে দিতে হয়। জানো, গতকাল রবিন আমাকে ফোন দিয়েছিল একটা ডায়লগ শোনানোর জন্য, কিন্তু আমি ওর ফোনটা রিসিভ করতে পারিনি। অথচ রবিন বলছে আমি নাকি ওর ফোনটা রিসিভ করেছিলাম আর কথাগুলোও শুনেছিলাম, কিন্তু ওকে নাকি কিছুই বলিনি। তুমিই বলো তো, এমনটা কি হতে পারে? দিশার কথাগুলো শুনে আরোহী বেশ গম্ভীরভাবে ভাবতে লাগে। কি হলো আরোহী, তুমি আবার কি ভাবতে লাগলে? না কিছু না। আচ্ছা তোমার ওই বান্ধবীটার নাম কি? সোনিয়া। আমার ওই বান্ধবীটার নাম সোনিয়া, আর ওর হাজবেন্ডের নাম রবিন। আপনারা ওদেরকে খুব ভালো করে চেনে। একটা মজার কথা শুনবে? কি? আপনানের নামটা রবিনের খুব পছন্দ, তাই ওর বিভিন্ন নাটকে আপনানের ফুল নেমটা থাকে। দিশার কথা শুনে আরোহী মনে মনে ভাবলো, ছি ছি, এটা আমি কি করলাম? দিশার উপরে এভাবে সন্দেহ করলাম আমি, ছি। এবার আমি সবটা বুঝতে পেরেছি। ভাগ্য ভালো ওই ফোনের কথাটা আমি এখনো পর্যন্ত কাউকে বলিনি, না হলে তো সর্বনাশ হয়ে যেত। এমন সময় সেখানে অদরা এলো নানা ধরনের খাবার নিয়ে। সবার সাথে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যার আগেই দিশা সেখান থেকে চলে গেল। মাগরিবের নামাজ পড়ার পর অদরা আপনানের জন্য চা নিয়ে রুমে এলো। আপনান সোফায় বসে অফিসের কাজ করছে। অদরা ওর পাশে বসে ওকে চাটা দিল। তুমি খাবে না? না, আমার এখন চা খেতে ইচ্ছে করছে না, তুমি খাও। কি হয়েছে তোমার, মন খারাপ? ঠিক মন খারাপ নয়, তবে একটা জিনিস নিয়ে একটু ভাবছিলাম আর কি। কি নিয়ে এত ভাবছো তুমি অদরা, আমাকে বলো। আসলে আপনার একটু আগে আমি যখন আপুর রুমে চা দিতে গিয়েছিলাম তখন উনি আমাকে বললেন যে উনি আগামীকাল সকালেই এখান থেকে চলে যাবেন। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? আপনার উনি যে এখান থেকে চলে যেতে চান তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আগামীকাল সকালেই ওনার এখান থেকে চলে যাওয়ার ব্যাপারটা আমার একটুও ভালো লাগেনি।
গতকাল রাতেই তো ওনার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আর একদিন যেতে না যেতে উনি এখান থেকে চলে যাবেন, সেটা কি ঠিক দেখায় বলো তো? কথাটা তুমি ভুল কিছু বলনি, সত্যিই তো। এভাবে কি ওকে যেতে দেওয়া যায় নাকি? তা তুমি ওকে আটকাওনি? আটকাতে চেয়েছিলাম, কিন্তু তোমার সাথে আগে একটু কথা না বলে কিভাবে ওনাকে কিছু বলতাম আমি? আপনার হাতে থাকা চায়ের কাপটা সামনের টেবিলের উপর রেখে দিল। তারপর অদরার হাত দুটো জড়িয়ে ধরে বলল, অদরা, গতকাল তোমাকে কিছু বলতে চেয়েছিলাম আমি। ভেবেছিলাম সন্ধ্যায় তোমাকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যেয়ে আমি ওই কথাগুলো বলবো, কিন্তু এইসব ঘটনার মধ্যে সেই কথাটা আর বলা হয়নি। কি বলতে চেয়েছিলে এখন বলো? অদরা, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা কেন আপনার? গতকাল সারাটা দিন আমি তোমার সাথে ভালো করে একটু কথা বলিনি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না আপনার, এভাবে বলো না। আরোহীকে দেখে আমার ওইভাবে রিয়েক্ট করাটা ঠিক হয়নি। ও তো আমার কেউ নয়। না আপন না পর, তাই ও আমার সামনে থাকলো কি থাকলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই পৃথিবীতে শুধু একটাই মেয়ে আছে যে আফনান আরজেদকে প্রভাবিত করতে পারে, আর সেটা হলো মিসেস আফনান আরজেদ। আফনান? হ্যাঁ আদরা, সেজন্যই বলছি, যতদিন পর্যন্ত আরোহীর হাতের ক্ষতটা পুরোপুরি সেরে না যাচ্ছে ততদিন পর্যন্ত আরোহী চাইলে এই বাড়িতে থাকতে পারে। এতে আমার কোনো অসুবিধা হবে না, আমাদের কোনো অসুবিধা হবে না। আপনার কথাগুলো শুনে অদরা ওকে শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর অদরা আরোহীর কাছে গেল। অদরার প্রস্তাবটা শুনে প্রথমে রাজি না হলেও অদরা জোরাজুরিতে আরোহী বাড়িতে আরও কিছুদিন থাকতে রাজি হয়ে গেল। রাতের খাবার শেষ করার পর নিজের কাজকর্ম শেষ করে অদরা নিজের রুমে চলে গেল। আপনার বাড়ির সব দরজা জানলা বন্ধ করে নিজের রুমের দিকে হাঁটা ধরল। রুমের লাইট সব অফ করে অদরা ব্যালকনিতে বসে আছে। হঠাৎ সেখানে আফনান এলো। অদরা, তুমি এখানে এভাবে অন্ধকারে বসে আছো কেন? জীবনটাই তো এখন অন্ধকারে ছেয়ে গেছে আপনার। আলোতে বসি বা অন্ধকারে, সেই ঘর কখনো কাটবে না। আপনার বুঝে গেল অতীতের ঘটনাগুলো ভেবে অদরার মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে। আপনারও গিয়ে ওর পাশে বসলো। তুমি আবার অতীতের কথাগুলো ভাবছো? আমি তো তোমাকে এসব নিয়ে ভাবতে নিষেধ করেছি অদরা। তাহলে কেন আবার ভাবছো? অতীতের কথা ছেড়ে দিয়ে চলো না, দুজনে মিলে আমরা আমাদের ভবিষ্যতের কথা ভাবি। ভবিষ্যৎ নিয়ে ভাবতে বলছো তুমি, কিন্তু সেটা নিয়ে কি করে কিছু ভাববা আপনার? আমাদের ভবিষ্যৎটাকে যে আমাদের অতীত গিলে খেয়ে ফেলেছে। না অধরা, অতীত কালো হতে পারে, বর্তমানও নষ্ট হতে পারে, কিন্তু ভবিষ্যৎ কখনোই খারাপ হতে পারে না। কারণ আমরা ভবিষ্যতের চিন্তা বর্তমানেই করতে পারি, আর সেই চিন্তা অনুযায়ী আমরা আমাদের ভবিষ্যৎটাকে সুন্দর করে সাজাতে পারি। অধরা, আমাদের ভবিষ্যৎকে সুন্দর করে সাজানোর উপায় আমি পেয়ে গেছি। মানে আমাদের এই ছোট্ট সংসারে একটা ছোট্ট অতিথির আগমনের সময় এবার হয়ে এসেছে। কি বলছো তুমি? এটা কি করে সম্ভব? আমি তো কাউকে জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়েছি। তাহলে অধরা, তুমি কাউকে জন্ম দিতে না পারলেও মা তো হতেই পারো। এমন অনেক স্বামী স্ত্রী আছে যারা কখনো সন্তান জন্ম দিতে পারেন না। তাই বলে কি তারা সারাটা জীবন সন্তান সুখ থেকে বঞ্চিত থাকেন? না অধরা, তারাও বাবা মা হন। অন্যের সন্তানকে অ্যাডপ্ট করে তারাও বাবা মা হন। তার মানে তুমি বলতে চাইছো যে আমরা সেরকমভাবে কোনো বেবিকে অ্যাডপ্ট করব? হ্যাঁ অধরা, আমি তোমাকে এত কষ্ট পেতে দেখতে পারছি না। আমি তোমার কোলে একটা বেবিকে এনে তোমাকে পূর্ণতা দিতে চাই। আমাদের এই দুজনকে 3 জনে রূপান্তর করার কথা দিয়েছিলাম তোমায়। সেই কথাটা আমি কখন রাখতে চাই বলো অধরা? তুমি কি মা হতে তৈরি? অধরা আপনাকে শক্ত করে জড়িয়ে ধরল।
তারপর কাঁদতে কাঁদতে বলল, আমি তৈরি আফনান, পুরোপুরিভাবে তৈরি। আফনান অদরা চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আমাদের দুঃখের দিন এবার শেষ হবে অদরা। সমস্যার বেড়াজাল ভেঙে এবার সুখের দিন আসতে চলেছে আমাদের। তুমি আমার সাথে থাকলে এমনিতেই আমার সমস্যার সমাধান হয়ে যায় আফনান। তুমি আমার পাশে থাকলে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও আমার কাছে সহজ হয়ে যায়। আফনান, তুমি সারাটা জীবন এভাবেই আমার সাথে থাকবে তো? অবশ্যই থাকবো অদরা, তোমাকে ছেড়ে কোথায় বা যাব আমি? এভাবে না, আমাকে কথা দাও, আমাকে ছুঁয়ে বলো যে তুমি কখনো আমাকে ছেড়ে দূরে কোথাও হারিয়ে যাবে না, বলো। কথাটা বলেই অদরা ওর হাতটা আফনানের দিকে এগিয়ে দিল। আফনান অদরার হাতে ওর হাতটা রাখতেই যাবে এমন সময় ওদের রুমে আরোহী এলো। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা দেরি করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।